রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম, তখনই কেউ আমার রুমে প্রবেশ করে, ধাম করে দরজা লাগায়। আয়নাতে সেই ব্যক্তিটির চেহারা দেখে আমার চক্ষু চড়ক গাছে, হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার। তার সাথে চোখ মেলাতে পারছি না, তাই মাথা নিচু করে রেখেছি। লোকটি ধীর পায়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। তার চাপদাড়ির স্পর্শে কেঁপে উঠছি আমি। তিনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন। এতে কাঁপাকাঁপিটা যেন আমার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ, আমার তাকানোর সাহস নেই। তিনি আলতো করে আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করার। এইবার যেন আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বলি, আদ্র ভাইয়া কি করছেন? কেউ দেখে ফেলবে। আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেই বা কী করে? আমি নিজে আমার কথাটা শুনতে পাইনি। মনে বলেছি যে তাকে সামনে বলার সাহস আমার নেই, এমনিতেই প্রচুর কষ্ট দিয়েছি তাকে। তিনি আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে আমার ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। আমি আবার সাহস করে তার মুষ্টিবদ্ধ হাতটার ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল আমাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করি তাহলে আদ্র ভাইয়ার হাতে সেই বিখ্যাত চড় খেতে হবে নিশ্চিত। তাই কিছু বললাম না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? নিশ্চুপ আমি। আমার এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি আমাকে ধমকে বললেন, কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিলাম আমি। কান্না করবি না একদম, না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। আমি এবার রেগে ওনাকে বললাম, হ্যাঁ পারবেনই তো, শুধু চড় থাপ্পড় মারতে, একটু সফটভাবে কথা বলা যায় না? কান্না করতে করতে তিনি এবার আমার কাছে আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। আদ্র ভাইয়া এবার একটু নরম স্বরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না? অতিরিক্ত চাই তোকে। সব সময় আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে? আমি কিছু বললাম না, কি বলবো জানি না। তিনি এবার আমাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেলো, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার, বলেই তিনি গটগট করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এতটুকু বুঝতে পারলাম এবারও আমার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও আমার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্র ভাইয়ার অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মাইসা। আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে। মাইসার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মাইসার অনাগত বাচ্চার বাবা একটু আগেই মাইসাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর, কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝে কেউ মাইসার ঘাড়ে হাত রেখে বলে, মাইসা এত রাতে ছাদে কি করছিস? আজ যে মাইরার বিয়ে, খবর আছে তোর? মাইসা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মাইসা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মাইসার চোখের পানি দেখতে পায়নি। মাইসা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা হেসে বলে, ও আচ্ছা, তুই মায়রার কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ যাচ্ছি। মাইসা নিচে চলে যায়। আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন? যাকে চাই তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়? এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের এত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলাম। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া আমার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আমার, তাও কিছু করার নেই। নিচে নেমে দেখি আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে।
আর আমার মা শাড়ির আঁচল মুখে গুজে কাঁদছে, হয়তো আমার বিয়ে ভেঙে যাওয়ার ফলে। নিচে নেমে দেখলাম আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর আমার বাড়ির সবাই চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মা আড়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না। আমি ফিরে চলে যাচ্ছিলাম, তখনই দাদুমণি আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মাইরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিললাম। আমাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পায়। অনেক স্টেট মহিলা হচ্ছে আমাদের দাদুমণি। আমি গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বললাম, দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। আমি দাদুমণির পাশে বসতে যাব, তখনই খেয়াল করলাম আমি যদি এখন দাদুমণির পাশে বসি তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে, আর সে কাঁপাকাঁপি তখন দাদুমণি যে কি বলবে জানি না। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকালাম। আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বললেন, দাদু আমি বাহিরে যাচ্ছি, কাজ আছে। দাদুমণি গম্ভীর স্বরে বললেন, না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। আমার আর কি করার, ওখানেই বসতে হলো। আমার বসার পর দাদুমণি আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়েরা, এই নিয়ে মোট 2 বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এইসব বিয়ের চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। আমাদেরও দোষ আছে, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়া উচিত হয়নি। দাদুমণির কথা আমি সহ বাড়ির সবাই যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো দাদুমণি আমাকে বকা দিবে, বাট দাদুমণি তো আমাকে সান্ত্বনা দিচ্ছে। হাও, আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে রহস্যময় হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ার কোনো কারসাজি নেই তো? আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া সবার আড়ালে আমার কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালাম। তাকে বললাম, আমার পক্ষে আসা সম্ভব না, যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে? উনি রাগী কণ্ঠে বললেন, কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না, তোকে আসতে বলেছি আসবি। না হলে তাকে থামিয়ে দিয়ে বললাম, আসবো আমি। আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে, 3 দিন যায়নি, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছে, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব কিছু লাগলে, তুমি ঘুমিয়ে পড়িও। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায় কেন? আমি ওর থেকে দূরে থাকতে চাই, আর উনি আরও কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ার কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকাল থেকে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব, বলেই বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকে পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র ভাইয়া পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু আমাদের বাড়ির কেউ চায়নি ভাইয়া পুলিশ অফিসার হোক। আদ্র ভাইয়ার বাবা আর আমার বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র ভাইয়াও একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খরুসের কি হয়েছে কে জানে, সে পুলিশ হবে বলে জিদ ধরেছিল, তাই তার জিদের কাছে সবার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁড়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠি ধরে উঁচু করে বলে, সাহস কিভাবে হয় তোর, ওই মেয়েটিকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায় ডুকরিয়ে ওঠে। ছেলেটি বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, আমার একজন কইছিল মায়াডারে মারতে। লোকটি রেগে জিজ্ঞেস করে, কে? আদনান মাহমুদ। ছেলেটির বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে, এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও লাগবে না। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুকে বরাবর 10টা গুলি করে। তারপর সেই ক্ষত স্থানে মরিচের গুঁড়া দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছি আমি। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিলাম। ক্লাস শুরু হবে আরও 1 সপ্তাহ পর।
আমি পড়ছিলাম, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখি আদ্রিতা আপু দুটো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। আমি হালকা হেসে বললাম, বা আজ দেখি বিদ্যাসাগর নিজ থেকে আমার রুমে আসলো। আদ্রিতা আপু বলল, তোর দেখা তো পেলাম না, আর আমার রুমে তাই নিজ থেকেই আসলাম। তা কি করছিলি? সোফায় বসতে বসতে এই তো বই নিয়ে একটু গবেষণা। আদ্রিতা আপু হচ্ছে আদ্র ভাইয়ার বড় বোন। আদ্র ভাইয়ারা 3 ভাই বোন। আদ্রিতা আপু, আদ্র ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে আমার বড় চাচুর সন্তান। আমার বাবা হচ্ছে ছোট। আমরা 2 ভাই বোন, আমি আর আয়ান ভাইয়া। আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মাইরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? আমি বললাম, না তো। তোর বিয়ে ভেঙেছে না কেউ ভাঙিয়েছে? আমি অবাক হয়ে গেলাম আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? আদ্রিতা আপু বলল, তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মাইরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। আমি আপুর কথায় টাস্কি খেলাম। মনে মনে ভাবলাম, তার মানে আপু সব জানে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি, কিন্তু কিভাবে? আপু মুচকি হেসে বলে, সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর আমি তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এরা ভাই বোন দুটোই একরকম রহস্য ভরা। রাতের বেলা আমি আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছি। একটু আগেই ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে আমার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়া নাম ধরে ডাক দিই। তৎক্ষণাৎ কেউ আমার মুখ চেপে ধরে, পাশের দেওয়ালে চেপে ধরে। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। যখন কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর আমার নাকে সেই চিরপরিচিত স্মেল আসে। যতটুকু মনে পড়ে, এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। আমার পছন্দের পারফিউম এটা। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আদ্র ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে আমার বোধগম্য হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলাম না। তার আগেই তিনি আমার ঠোঁট আঁকড়ে ধরে খুব রুটলি কিস করতে থাকে। তার ওহেন কাণ্ডে আমি স্তব্ধ, হাত পা প্রচণ্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। আমার ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। আমি এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকার নিস্তব্ধ শহর, চারিদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমি। শুধু আমি না, আদ্র ভাইয়াও দাঁড়িয়ে আছে। সেই যে আমার ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার খবরই নেই। এবার আর চুপ থাকতে পারলাম না। আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগ মিশ্রিত স্বরে বললাম, যাতে একটু হলেও ভয় পেয়ে উত্তরটা দেয়। আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো আমার, কারণ তিনি কখনোই আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না। বিরক্তকর লোক একটা। আমি চলে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে আদ্র ভাইয়া আমার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথায় বেশ অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? তিনি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না। আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ার কথায় কিছুটা রাগ হলো আমার। আমি তাকে বললাম, কেন ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার বোন। কথাটা বলতে যাব তার আগেই তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে, হুস, তুই আমার বোন কখনোই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলাম, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। তিনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন, আজকেই শেষ। এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। আমি তার কথা শুনে মনে মনে বললাম, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাইয়া, কারণ আমি চাই না অন্য কারো ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না।
কথাগুলো মনে আউড়িয়ে চোখ থেকে আমার পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিলাম, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি একদমই আমার চোখের পানি সহ্য করতে পারে না। আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়ল আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিলেন, আর বাহিরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাই মানুষ। আমি তার কাছে এগিয়ে বললাম, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দিই? তিনি অন্যদিকে দৃষ্টি স্থির রেখে বললেন, তুই খাবার রেডি কর, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাহিরে খুব ঠান্ডা, খাবার ঠান্ডা হয়ে যাবে। তিনি ছোট করে জবাব দিলেন, ছাদ থেকে নেমে এলাম আমি। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে বেড়ে নিলাম। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে আমাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? আমি বললাম, তুই খেয়েছিস? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি এখনো খাইনি। আর এটা যদি আদ্র ভাইয়াকে বলি নিশ্চিত বকা খেতে হবে, তাই মিথ্যা বললাম, হ্যাঁ খেয়েছি। আদ্র ভাইয়া ভুরু কুঁচকে বললেন, আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? আমি ভয় পেলাম কিছুটা, তারপরও নিজেকে সামলে বললাম, মিথ্যা বলতে যাব কেন? তিনি ধমক দিলেন আমাকে, একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙুল মোচড়া মোচড়ি করিস, অ্যান্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম। মনে মনে ভাবলাম, উনি এত ছোট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরও খেয়াল রাখতাম। আমার চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন, কি হলো বল, মিথ্যা বলছিস কেন? আমি কান্না স্বরে বললাম, সরি, আর এমন হবে না। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, নেক্সট টাইম এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। আমি মনে মনে তাকে হাজারটা গালি দিলাম। তখনই হাতে টান অনুভব করি, সামনে তাকিয়ে দেখি আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি আমাকে টান দিয়ে তার পাশের চেয়ারে বসায়। আমি হকচকিয়ে বললাম, কি হয়েছে? উনি ক্ষীণ স্বরে বললেন, এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি অসহায়ভাবে বললাম, আমি পরে খেয়ে নিব, প্রমিস। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসেই খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিতাম। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি তিনি মিটমিট করে হাসছেন। অবাক হলাম কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন, সব সময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান। আমি মনে মনে বললাম, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে, তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। কেন জানি আমি আদ্র ভাইয়াকে দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকি, কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনে যেতে হয়। আমি বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, হাত পা প্রচণ্ড কাঁপছে। জানি না কেন, আদ্র ভাইয়ার কারণে নাকি ঠান্ডার কারণে, জানা নেই আমার। তবে এখন আমার একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখি আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। বাবা মা, বড় চাচা বড় চাচি সহ সবাই ব্যস্ত, কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকেই বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলাম আমার মেজ চাচুর ছেলে সাদাব ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম, ভাইয়া আজকে কি বাসায় কোনো ফাংশন আছে? আমার কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি। আমি তাকে বললাম, কি হলো ভাইয়া, তুই সত্যিই জানিস না? আরে না, প্লিজ বলো না, আজ কি? আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে, ভুলে গেছিস নাকি আপু যে চাকরি পেয়েছে? আমি মাথা চাপড়িয়ে অপরাধমূলক হাসি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে আয়, জলদি আসছি, যাও তুমি। সাদাব ভাই আমাদের সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান, কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না বলে জিদ করেছিলেন।
আর আমাদের পরিবারের কেউ তাকে বিয়ের জন্য চাপ দেয়নি। কালাপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে, তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকে ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক। উনি আপুকে বেশ ভালোবাসে। তিনি তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ার পাশের সিট। আমাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মাইরা, আদ্রর পাশে গিয়ে বসো। আমি ভাবির দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ার পাশে বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদাব ভাইয়ার একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তারা একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্রই আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু আমাকে খাইয়ে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি বস, এটা আমার প্রত্যেক দিনের রুটিন। বড় আম্মুর হাতে খাওয়া শুধু আমার না, মাইসারও একই অভ্যাস। কিছুক্ষণ পরই মাইসা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। মাইসা এসে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে বলল, আম্মু খেতে দাও। ওর কথায় সবাই বেশ অবাক হলো, কারণ ও আর আমি কখনো নিজ হাতে খাইনি। সবসময় বড় আম্মুই আমাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইসাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মাইসা, আজ আম্মুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়েরার সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মাইসা গম্ভীর কণ্ঠে বললেন, ভাবি আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মাইসার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। আমরা এতটা মাথা ঘামালাম না, কারণ মাইসা মাঝে মাঝে এমন করে, পরে আবার নিজ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় আমি মাইসাকে জিজ্ঞেস করলাম, মাইসা আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিংয়ে? না, তুই যা ভাইয়ার সাথে, আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইসা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। আমি এক ঢোক গিললাম, কারণ এটা ভেবে যে আমাকে আদ্র ভাইয়ার সাথে একা যেতে হবে। আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু তুমি চলো না আমার সাথে প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তো চাচুর দরকার আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই না করে দিল। কি আর করার, শেষে আদ্র ভাইয়ার সাথে যেতে হচ্ছে। আমি রেডি হয়ে নিচে নেমে দেখি আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলাম না। তিনি ফোনে কথা বলা শেষ করে আমাকে বললেন, রেডি হয়েছিস? আচ্ছা চল। তারপর বেরিয়ে গেলাম আমরা। গাড়িতে বসা মাত্রই আমার ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ার কারণে। শপিং মলে পৌঁছেই তিনি আমার হাত ধরলেন। আমি ভুরু কুঁচকে তার দিকে তাকালাম। কি হলো? তিনি কিছু না বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভেতর ঢুকে বললেন, ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্রই দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি পায়ের ওপর পা তুলে বললেন, চুজ কর জলদি। আমি নিজের মন মতো কয়েকটা ড্রেস নিলাম, তারপর তাকে বললাম, হয়ে গেছে। তিনি আমার হাতের দিকে তাকিয়ে বললেন, মাত্র 4টা? আর লাগবে না। আদ্র ভাইয়া আমার কথা শুনে পেছনে গিয়ে প্রায় 20 বা 25টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন, সব প্যাক করে দিন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। শপিং মল থেকে বেরোনোর পর আমার চোখ পড়ল ফুচকার দিকে। আমি আদ্র ভাইয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, আমি ফুচকা খাবো। তিনি নাক সিটকে বললেন, রেস্টুরেন্ট থেকে কিনে দিব। এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু আমি তো জিদ ধরে বসেছি যে আমি এখানকারই ফুচকা খাবো। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। তিনি ভুরু কুঁচকালেন। আমি মনে মনে বললাম, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা।